আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, তাপদাহে হাসপাস অবস্থা মানুষের। এপ্রিলে আবহাওয়ার উন্নতির কোনো সুখবর নেই। যুদ্ধের বদলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ পৃথিবী করতে 5 সুপারিশ। সনদ বাণিজ্য বিষয়ে কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে কাল ডাকবে ডিবি। ছাড়া হবে না নাম আসা সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের। জনসমাবেশের বিষয়ে বিএনপিকে 28 অক্টোবরের কথা মনে করিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। পিছু না হটার ঘোষণা ফারুকের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গরম অব্যাহত থাকা হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়ালো আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আজ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও অস্বস্তিতে জনজীবন। যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। গেল কদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বইছে তাপদাহ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর রাজধানী ঢাকাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের। গরমে তো গাড়ি চালানো যায় না, খুব কষ্ট হয়। মনে করেন যে 11টার সময় বাইরে হয়েছি, আর 2টা পর্যন্ত গাড়ি চালাবো, আর কি 2টা পর্যন্ত গাড়ি চালা যায় না। এত গরমের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে বের হলেও কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ কিংবা রোগী, জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বয়স্ক মানুষ হাতে একটা ছড়ি, তারপর ধরেন উপরে একটা ছাতা, তারপরে পানি আছে, খুব সতর্কভাবে থাকতে হইতেছে। আর আমরা যারা চাকরিজীবী আছে তারা অ্যাকচুয়ালি অনেক সাফার করছে, কারণ যারা বাসে চলাচল করি আমরা বা হচ্ছে পাবলিক যেই ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি সেগুলোতে যে মানে মানুষের যে ভিড় প্লাস হচ্ছে যে গরম, এটাতে আসলে অতিষ্ঠ অবস্থা। এবং তীব্র গরমের এই অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে অনেকে আবার ফুটপাতের শরবত খাচ্ছেন। যদিও এটা কতটুকু স্বাস্থ্যকর সেটা কেউ বিবেচনা নিতে পারছেন না তারা। শরবত খেলাম, অতিরিক্ত গরম লাগছে, এই যে বরফ দিয়ে শরবত খাওয়াচ্ছে, মোটামুটি ঠান্ডা লাগলো। আর যে পরিমাণ গরম পড়ছে, হাসপাতালে গেছিলাম, প্রচণ্ড গরম। বাচ্চা তো এখন আমি যাওয়ার কথা ছিল সন্ধ্যা বাড়িতে, এখন ইমার্জেন্সি যাইতেছি, এর অবস্থা পুরো খারাপ। তীব্র এই তাপদাহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে সোমবার থেকে পরবর্তী 3 দিন হিট অ্যালার্ট জারি থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কোনো জায়গায় 1 ডিগ্রিও কমতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু তাপমাত্রা কমবে না, এমনকি কোনো জায়গায় আবার নতুন করে বাড়তে পারে। এই জন্য আমরা আজ থেকে সামনে 72 ঘন্টার জন্য আমরা নতুন করে হিট অ্যালার্ট জারি করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা রবিবারের চেয়ে কিছুটা কম, তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আভাস দেয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী করতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশ তুলে ধরেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। Grand inauguration of NAP Expo 2024 and the launch of BCDP. ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান 2024-এর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। 4 দিন ব্যাপী এই আয়োজনের লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ তার সরকার 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা ব্যয় করেছে। 25 বছর মেয়াদী জাতীয় অভিযোজন পরিকল্পনা সহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিস্তারিত তুলেও ধরেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব সম্পদ দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। অভিযোজন কার্যক্রমে বাস্তবায়নের জন্য 2009 সালে আমরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি। 2023-24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য প্রধানভাবে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুত অর্থ জলবায়ু তহবিলে দ্রুত জমা দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বানও জানান তিনি। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে নানান পদক্ষেপ নিয়েছে। ধরিত্রী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে সভা সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি আশা করেন 28 অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সে পথে এবার হাঁটবে না দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 24 এপ্রিল থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জাতিসংঘের এসকেপ সম্মেলনের বাইরেও 26 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ। সফরে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারকে সই হওয়ার পাশাপাশি মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে একটি লেটার অফ ইন্টেন্ট থাকবে। সম্মেলনে 26 এপ্রিল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের সফর সংক্ষিপ্ত, সে কারণে ধানমন্ডি 32 নম্বর ও রাস্তা উদ্বোধন সহ সব জায়গায় যেতে পারছেন না। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটিও বাতিল করা হয়েছে। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চীনা রাষ্ট্রদূত। অংশ নেন বিশেষ প্রার্থনায়। পরে সমাধিসৌধের অ্যাডমিন ভবন পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। ঘুরে দেখেন সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান। পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীর আগ্রহের কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। বলেন, ভারতের উপর ভর করে সরকার যত কিছুই করুক, বিএনপিকে ধ্বংস করা যাবে না। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলবে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সংগঠিত হচ্ছে, শক্তি অর্জন করেছে। বিএনপি আন্দোলন থেকে পিছু হটবে না বলেও জানান জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতায় আসার 100 দিন উদযাপন করছে সরকার। আওয়ামী লীগের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। সেই ভারত বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে, সেই কারণে আজকে এই ব্যানারে বলা আছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ভারতীয়দেরকে এদেশে আগ্রাসন থেকে বিরত রাখার জন্য আজকে আমরা নেমে পড়েছি। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, মঙ্গলবার কারিগরি বোর্ডের সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
সনদ বাণিজ্য নিয়ে সাংবাদিক ও দুদক সহ যাদের নাম এসেছে তদন্তের প্রয়োজনে সবাইকে ডাকা হবে। মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনা নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির প্রলোভন দেখিয়ে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের আগের দিন গুলশানের শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে ঢুকে নিরাপত্তা কর্মী মাহমুদুল হাসানকে হত্যা করা হয়। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আরিফুল ইসলাম। মিরপুরের একটি মার্কেট থেকে এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, শাবল সহ বিভিন্ন মালামাল কিনে বুথে ঢুকেই নিরাপত্তা কর্মীকে হত্যা করে আরিফ। এটিএম বুথ না ভাঙতে পেরে মিরপুরে চলে যায় সে। ইউটিউব দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেছিল আরিফ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি নিয়ে এক প্রশ্নের জবাবে জানান, যাদের সাথে টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে সে ব্যাপারে তদন্ত চলছে। এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে, আপনারাই বললেন, এখন তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে, যাদের নাম এসেছে, তাদেরও আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। এদিকে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিত একটি চক্র। এই চক্রের ৮ সদস্যকে আটকের পর তাদের কাছ থেকে ৩ শতাধিক সিম উদ্ধার করা হয়। তা প্রতারণার কাজে ব্যবহার করা হতো। অন্য ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির মোবাইল অ্যাপসগুলি খুলছে। এখানেও যদি আমরা একটু সতর্ক হই বা আমাদের যারা এই ধরনের কাজ করে তাদেরকে যদি আমরা একটু একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই প্রতারণাটা অনেক কমে যাবে। দেশের বিভিন্ন জায়গায় এই চক্রের প্রায় ২,০০০ লোক জড়িত রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। জনস্বার্থে এই রিট করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বেনজির আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান, যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে, তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত তারা অনুসন্ধান করবে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, সকালে হাসান বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। এ সময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে হাসান মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান চিনি চোরাচালানে জড়িত ছিল বলে জানিয়েছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। স্থানীয়রা জানান, সকালে সীমান্তের ওপার থেকে চিনি আনতে গেলে বিএসএফ এর সদস্যরা গুলি চালায়। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির বিন জব্বার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। তাপদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। এপ্রিলে আবহাওয়ার উন্নতির কোনো সুখবর নেই। যুদ্ধের বদলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাইক করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ পৃথিবী গড়তে 5 সুপারিশ। সনদ বাণিজ্য বিষয়ে কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে কাল ডাকবে ডিবি। ছাড়া হবে না নাম আসা সাংবাদিক ও দুদক কর্মকর্তাদেরও। জনসমাবেশের বিষয়ে বিএনপিকে 28 অক্টোবরের কথা মনে করিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। পিছু না হটার ঘোষণা ফারুকের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।